যাওয়ার আগে তৃপ্তির আমি একটা কোশ্চেন আনসার দিচ্ছি। তৃপ্তি বলছে যে মূলদ সংখ্যাটা বোঝে না। মূলদ সংখ্যা মানে যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, দ্যাট ইজ যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটাই মূলদ সংখ্যা। তুমি শুধু অমূলদটা জানলে হয়েছে তৃপ্তি। আমি তোমাকে যদি বলি √3, √3 মান কি তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা? পসিবল, কারণ এখানে দশমিকের পরে কোনো কি নাই, দশমিকের পরে কোনো কি নাই, শেষ নাই। √3 কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে √3, √5, √7, √10, √11, সোজা বাংলায় রুট করলে যেগুলো রাউন্ড ফিগার হয় না, এরকম যতগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে অমূলদ, আর এগুলো বাদ দিয়ে যা আছে পৃথিবীতে সবই মূলদ। ক্লিয়ার তৃপ্তি? সবার জন্য বলতেছি, রুট করলে রাউন্ড ফিগার হয় না। হ্যাঁ, এরকম যা আছে এগুলো সবগুলো অমূলদ। আবার কিছু তোমার ধরো স্পেশাল কিছু তোমার সংখ্যা আছে, যেমন ধরো পাই, হ্যাঁ, এদের কোনো দশমিক কোনো শেষ নাই, সেটাকে তোমার তুমি চাইলেও এদেরকে দশমিকে কনভার্ট করতে, ভগ্নাংশে কনভার্ট করতে পারবা না, এগুলো হচ্ছে অমূলদ। এগুলো ছাড়া বাকি সব মূলদ। সহমৌলিক, সহমৌলিক মানে ধরো আমি দুটো সংখ্যা লিখলাম, তো 5 এবং 7, হ্যাঁ, এই দুটা সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো উৎপাদক নাই, কমন কোনো উৎপাদক নাই, এগুলোকে সহমৌলিক বলা হয়। এদের কোনো কমন উৎপাদক নাই। হ্যাঁ, সো আমরা আজকে ক্লাসে শুরু করি। ধরো আমরা কয়েকটা সংখ্যা নিলাম, সো 2, 4, 6। এখন আমরা এমন কিছু 12 আর 15 মধ্যে কমন উৎপাদক আছে না? 3। আচ্ছা, আজকে ক্লাসটা নেই, এরপরে কোশ্চেন করে। হ্যাঁ, 12 15 মধ্যে কমন উৎপাদক আছে 3, সেটা সহমৌলিক কিভাবে হবে? তো আমরা কিছু সংখ্যা লিখব যাদেরকে 2 দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়। তাহলে কাদের কাদের ভাগ করা যায়? তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, 6 কে 2 দ্বারা ভাগ করা যায়, 8 কে 10 কে ডট 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 একদম অসীম পর্যন্ত এদেরকে 2 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, এখন আসো, আমরা বললাম যে 4 কে তাহলে আমরা হচ্ছে যে 4 দ্বারা, আমরা 4 দ্বারা কাকে কাকে ভাগ করতে পারবো? তাহলে আমরা 4 কে 4 দ্বারা ভাগ করতে পারবো, 8 কে 4 দ্বারা ভাগ করতে পারবো, 12 কে পারবো, 16 কে পারবো, ডট ডট ডট। হ্যাঁ, আমি বাংলা ইংরেজি মিক্স করে ফেলছি না? আচ্ছা, সরি। 2 4 6। আচ্ছা, যারা দীর্ঘ বছর বাংলা লিখো না তাদের জন্য আমি একটা টিপস দিব, কারণ আমার নিজের যেহেতু দীর্ঘ বছর আমি বাংলা লিখি নাই, ইনফ্যাক্ট শুধু বিসিএস রিটার্নের জন্য বাংলা লিখতে হয়েছিল, এরপরে আর মানে 2007 সালের পরে তো আর বাংলা লেখা লাগে নাই। তো যাদের এরকম পরিস্থিতি আছে, যারা দীর্ঘ অনেক বছর বাংলা লিখো না, তারা হুট করে এখন বিসিএস লিখিত জন্য বাংলা প্র্যাকটিস করার কি, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো। আমার ভয়ঙ্কর কষ্ট হয়েছিল, তো যদি সেটা আমি পরে ওভারকাম করছি, কারণ দীর্ঘ 10 বছর বাংলা লিখি নাই, একটানা বাংলা লিখি নাই। তো তোমার কিভাবে আমি ওভারকাম করছিলাম আমি সেই গল্পটা বলবো। অনেকের এই অবস্থা আছে যারা 8 10 বছর বাংলা লিখো না, যাদের মেডিকেলে যারা পড়ছে ওরা তো দীর্ঘ 7 8 বছর হয়ে গেছে বাংলা লিখে না, এরকম অনেকে আছে। সো খুবই খারাপ অবস্থা হয়ে যায়। পরে আমি বলবো আমি কিভাবে সেটা ওভারকাম করছিলাম, আমার জন্য খুব ভয়ঙ্কর ছিল যে বাংলা লিখতে হবে। এটা এখনো আমি যদি, আমাদের কি ডিপার্টমেন্টাল এক্সাম আছে, হ্যাঁ, মানে ওটা আমি চিন্তা করলে আমার শুধু একটা মাথায় মনে আসে বাংলা লিখতে হবে, মানে এটা চিন্তা করলে মানে ভয় লাগে, মানে মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় আমার মধ্যে। এখন সিনিয়র স্কুল এক্সাম দিতে হবে বাংলায়, ডিপার্টমেন্টাল এক্সাম বাংলা দিতে হবে, এটা মানে চিন্তা করলে ভয় লাগে, যে কারণ ওই হাত আসে না এরকম, আর খুবই কষ্টকর একটা অবস্থা। আচ্ছা, এখন আমি বলবো যে আমি কিভাবে ওভারকাম করছিলাম, তোমাদের সেটা কাজে লাগবে সেই অভিজ্ঞতাটা। তো এখন আমরা 6 এর কিছু, তাহলে আমরা কিছু সংখ্যা বের করি যে যাদেরকে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 6 কে করতে পারি, 12 কে করতে পারি, 18 কে করতে পারি, হ্যাঁ, 24 কে করতে পারি। এখন আসো, আমরা এই যে সংখ্যাগুলো লিখলাম, তাইলে আমরা যাদেরকে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করতে পারবো, এই যে এই সংখ্যাগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, এদেরকে বলা হয় 2 এর গুণিতক। হ্যাঁ, তা 2 এর গুণিতক কি? 2 4 6 8 10, এগুলো 2 এর গুণিতক। 12, তারপর 4 8 12 16, এর হলো 4 এর গুণিতক। 6 12 18 24, এর হচ্ছে 6 এর গুণিতক। তাহলে গুণিতক মানে হচ্ছে আমরা হচ্ছে যেই সংখ্যাগুলোকে ওটা দ্বারা ভাগ করতে পারবো, এটা হচ্ছে গুণিতক। ক্লিয়ার? এখন আসো, আমরা এই 2 4 6 এর কমন গুণিতক বাইর করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যাই এখানের মধ্যে 2, এখানের মধ্যে আমরা
সো সবচেয়ে বড়টা দিয়ে শুরু করতে হবে আমাদেরকে। তাহলে 6 দেখি, এখানে আছে, এখানে আছে, এখানে আবার 6 নাই। 12 দেখি, এখানে আছে 12, এখানে 12 আছে, এখানেও 12 আছে। তার মানে 12 হচ্ছে দুজনের মধ্যে, তিনজনের মধ্যে কমন। তাছাড়া বলছে গুণিতক আর গুণনীয়ক। গুণিতক মানে ওটা হচ্ছে বড়, বড় গুণিতক ওটা হচ্ছে বড়। সো তোমার গুণনীয়ক গুলো হচ্ছে ছোট, এমনি মনে রাখতে পারো। ঠিক আছে, আশা করি এখন বুঝে প্যাস লাগবে না। তাহলে এই তিনটার মধ্যে এটা হলো কমন গুণিত, এটা এখানে 12 আছে, এখানে 12 আছে, তাহলে তিনটার মধ্যে কমন, এটাকে আমরা বলতে পারি সাধারণ গুণিতক। এটা হচ্ছে সাধারণ গুণিতক। এখন দেখি আমরা তো এরপরে এখানের মধ্যে 4 আমরা করে গেলে তোমার হচ্ছে যে একটা লেভেলে গিয়ে এখানের মধ্যে আমরা 24 পাবো, তাই না? এখানে 24 পাবো, 4-এর জন্য এখানে আমরা 24 পাবো, 6-এর জন্য এখানে 24 পাবো। তা 24 ওইটার কি কমন গুণিতক। এরকম অনেকগুলো 48 এর মধ্যে কমন গুণিতক, তাই না? তারপরে 36 পাবো এরকম কমন গুণিতক, এর কমন গুণিতক অনেকগুলো পাবো। তো 2, 4, 6 এই তিনজনের কমন যে গুণিতক তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা আমরা কি বলতে পারবো? 2, 4, 6 এ তো অনেকগুলো গুণিতক পাবো, যে আমরা এরপর 24 পাবো তিনজনের মধ্যে কমন, 36 পাবো তিনজনের মধ্যে কমন, 48 পাবো তিনজনের মধ্যে আমরা হচ্ছে যে কমন, তাই না? তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? 12। তাইলে 12 হচ্ছে এদের সাধারণ গুণিতক। কেমন সাধারণ গুণিতক? সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ইহাকে লসাগু বলে। ইহাকে কি বলে? লসাগু বলে। তো লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, এবার আমরা 2, 4, 6 এর আমরা হচ্ছে যে 2, 4 এবং 6 এবার আমরা এমন কিছু সংখ্যা লিখব যাদেরকে দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারবো। যাদেরকে দিয়ে, কাকে দিয়ে 2 কে ভাগ করতে পারবো? 1 দিয়ে করতে পারবো, 2 দিয়ে করতে পারবো, তাই না? সো 4 কে 1 দিয়ে করা যাবে, 2 দিয়ে করা যাবে এবং 4 দিয়ে করা যাবে। তো 6 কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে এবং 3 দিয়ে ভাগ করা যাবে। এখন আমরা যদি 2, 4, 6 আচ্ছা, যাদেরকে দিয়ে এই সংখ্যার একটা সংখ্যাকে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকে বলা হয় গুণনীয়ক। 6 দিয়ে করা যাবে, রাইট, সেটাকে বলা হয় গুণনীয়ক। তো গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক, গুণনীয়ক মানে হচ্ছে ওটার উৎপাদক, মানে যাদেরকে দিয়ে ওকে ভাগ করা যাবে। তাহলে ছোটগুলো হচ্ছে গুণিতক, ওই সংখ্যা হচ্ছে ছোট, আর গুণিতক গুলো হচ্ছে বড়, ওকে দিয়ে আমরা ভাগ করবো, হলো গুণিতক। আর যাদেরকে দিয়ে ওরা ভাগ করা যাবে তারা হচ্ছে গুণনীয়ক। এবার কে বলছিল উপরে গুণনীয়ক আর গুণিতক ক্লিয়ার না? এবার ক্লিয়ার হয়েছে তোমার গুণনীয় গুণিতক? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি কমন গুণনীয়ক কোনটা, তাহলে 1 কমন তিনজনের মধ্যে, 2 তিনজনের মধ্যে কমন, আর কমন কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, গরিষ্ঠ কোনটা? 2 হচ্ছে গরিষ্ঠ। তাহলে 2 হচ্ছে একটা গুণনীয়ক, 2 হচ্ছে একটা গুণনীয়ক। কেমন গুণনীয়ক? সাধারণ গুণনীয়ক। কেমন সাধারণ গুণনীয়ক? সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইহাকে বলা হয় গসাগু। আমরা কি ডেফিনেশন বুঝতে পারছি? ওকে, মাঝে মধ্যে তোমাদের এরকম লাগবে মুখে মুখে তোমার লসাগু গসাগু বের করা লাগতে পারে, যেহেতু তোমার বিশেষ পরীক্ষায় টাইম খুব কম থাকে। সো তোমার মুখে মুখে অনেক সময় লসাগু বা গসাগু বের করতে হবে। সো মুখে মুখে তুমি লসাগু গসাগু কিভাবে বের করবে আমি একটু এখানে বলে দিচ্ছি। ধরো তোমাকে বললো যে 4 এবং ধরো তুমি 4 এবং 6 এর লসাগু হুট করে তুমি কেমনে বের করবে? হ্যাঁ, তুমি কোনো হিসাব নিকেশ করতে যাচ্ছ হুট করে, মুখে মুখে আমরা আসলে কেমনে বের করি? হ্যাঁ, বা দ্রুত যে আমরা লসাগু বলে দিই, এটা লসাগু এত, এটা গেলে কেমনে বলি আসলে? প্রথমে দেখবা ধরো দুটো সংখ্যা যদি থাকে, তো দুটো সংখ্যা আছে, প্রথমে দেখবা যেটা বড় ওটার মধ্যে ছোটটা ভাগ যায় কিনা, যদি যায় তাহলে বড়টাই লসাগু। যেমন আমি যদি বলি 6 এবং 12 এর লসাগু কত? 6 এবং 12 লসাগু কত বলো তো? 6 এবং 12 এর লসাগু, তো লসাগু 12 এটা। তাহলে যদি দুটো সংখ্যা হয় এরকম, তোমার বেশিরভাগ তোমার দুইটাই লাগবে। তো যদি দুটা হয়
তো বড়টার মধ্যে যদি ছোটটা ভাগ যায় তাহলে বড়টাই লসাগু, এটা কোনো সন্দেহ নাই। আর এরপরে যেগুলো তো অন্যগুলো যদি হয় মুখোমুখি কি বের করবো, ধরো 4 এবং 6, তুমি বড়টাকে টার্গেট করো, বড়টাকে, তাহলে বড়টার মধ্যে প্রথম 6 এর প্রথম গুণিতক কোনটা? 6। 6 এর প্রথম গুণিতক কোনটা? 6। 6 এর মধ্যে 4 তো ভাগ যায় না, তাহলে 6 কে আমরা লসাগু হিসেবে নিতে পারতেছি না। এবার 6 এর পরে গুণিতক কোনটা? 6 এর পরে গুণিতক কোনটা? 12। 12 মধ্যে কি 4 ভাগ যায়? 12 মধ্যে কি 4 ভাগ যায়? যায়, তাহলে 12ই লসাগু। আমার সামনের দিকে আর আমরা এখন কোনো দরকার নাই, তাহলে 12ই লসাগু। মুখোমুখি করা অনেক কাজে লাগবে তোমার। ধরো আমি যদি তোমাকে যদি বলি যে 8 আর 12 লসাগু বের করো মুখোমুখি, দ্রুত গতিতে বের করো, 8 আর 12 লসাগু বের করো, মুখোমুখি বের করো। রাইট। সো আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে 12-র মধ্যে আগে ভাগ যায় কিনা, যায় না, তাহলে 12 হচ্ছে না। তাহলে 12-র পরেরটা নাও, কত? 24। 24-এর মধ্যে 8 ভাগ যায়, তাহলে 24 লসাগু। ওকে, তাহলে এরকম আমরা মুখোমুখি বের করতে পারবো দুইটা পাইলে এরকম। তো আমরা এইভাবে মুখোমুখি করে ফেলবো, হ্যাঁ, অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। এরপর আসলে আমরা মুখোমুখি গসাগু আমরা কিভাবে বের করতে পারি, হ্যাঁ। সো আমরা আবার 8 আর 12-এর মধ্যে ফিরে আসি, 8 আর 12-এর মধ্যে ফিরে আসি। তো দুটো সংখ্যা যদি থাকে, হ্যাঁ, যদি ডিজিট বেশি হয় সেখানে এটা হ্যাঁ অবশ্যই করা যাবে, করা যাবে না কেন? ধরো আমি এখানের মধ্যে মুখোমুখি হলে করা যাবে। বড়টা নিবা তুমি, ধরো আমরা নিলাম তোমার 8, 12, 10, হ্যাঁ, আমরা 8, 12, 10 নিলাম, হ্যাঁ। এটা বরং এটা অবশ্যই মুখোমুখি করলে তোমার হচ্ছে যে যারা খুব প্রো লেভেলে তাদের টাইম কম লাগবে, আর প্রো লেভেলে না গেলে মুখোমুখি করতে টাইম লাগতে পারে। আচ্ছা, আমরা সবচেয়ে বড়টা নিই তাইলে। তো বড়টার মধ্যে দেখি বাকি দুটা কি ভাগ যায়? ভাগ যায়? যায় না, তাই না? ওকে, তাইলে তুমি জানো, তুমি খুব ইজিলি দেখতে পাচ্ছ এখানে সামনে একটা 10 আছে। সো 12 এর এরকম শূন্যওয়ালা গুণিতক সামনে আছে 60, 60 ছাড়া কিছু নাই, তাই না? সামনে 60 আছে যেখানে 10 ভাগ যায়, কিন্তু 60 এর মধ্যে আবার 8 ভাগ যায় না। আচ্ছা, আমি এক লাইনে লেখাবার কারণে আমাকে প্রবলেম পড়তেছে। ধরো 12 24, 24-এর মধ্যে 10 যাবে না, 36 যাবে না, 48 যাবে না, 60 এর মধ্যে আবার 10 যায়, কিন্তু প্রবলেম হচ্ছে 60 এর মধ্যে আবার 8 ভাগ যায় না। তাহলে এরপরে তুমি যদি 12 এর পরের গুণিতক যদি হিসাব করো তুমি 72, 84, হ্যাঁ, তুমি যদি যাও ওই তখন মানে বুঝে গেছে, তখন বুঝে গেছে এখানের মধ্যে আসলে 120 টাকা গতি নাই, তাই না? এরপরটা হলো 120, যেখানে এও ভাগ যাবে এও ভাগ যাবে। তো এরকম তোমার দ্রুত বের করার জন্য তোমার কোনো প্র্যাকটিস লাগবে। হুম, আর যদি মনে হয় তোমার না তুমি অতটা কনফিডেন্ট না, তাহলে তুমি ম্যানুয়ালি আমরা যেভাবে উৎপাদক করে করি সেভাবে তোমাকে করতে হবে। মুখোমুখি করাতে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, তাহলে তুই দেখলে বুঝবা এটা লসাগু কত হতে পারে, অনেকে দেখলে বুঝে যাবে এটা কত হতে পারে। আচ্ছা, গসাগু আমি সেম আমরা করতে পারবো। তো আমাদের যদি বলা হয় যে 8 এবং 12 এর গসাগু কত, তাহলে আমরা কি চিন্তা করবো? আমরা চিন্তা করব যে এমন কি সংখ্যা আছে যেটারে দিয়া আমরা এদেরকে ভাগ করতে পারি। তো প্রথম মাথায় আসবে 2, 2 দ্বারা ভাগ করতে পারি দুজনকে, এটা মাথায় আসবে। এরপরেরটা কোনটা? এরপরে কোনটা? এরপর হলো 4। তো 4 দিয়ে হচ্ছে যে দুজনকে ভাগ করা যায়। এরপরে আর আমরা এরকম এরকম কিছু পাই না, তাই না? আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 4। গসাগুর মধ্যে আমরা কোনটা নিই? সবচেয়ে বড়টা নেই, তাহলে ম্যাক্সিমাম 4। সো 4 হবে গসাগু। ওকে, সো আমরা যদি গসাগু বেসিক জিনিসটা বুঝি, আমরা যদি বলি যে 4 এবং 6 দুটো সংখ্যা, এদের লসাগু কত বলো তো? লসাগু 4 এবং 6 লসাগু কত? লসাগু হচ্ছে 12। ওকে, গসাগু, গসাগু গসাগু হচ্ছে 2। মুখে তোমরা করতে পারতেছো। তাছাড়া 3 আসছে না, 3 না, 3 দিয়ে তো 4কে ভাগ করা যাবে না। তা দেখো তো, এই দুটোর সংখ্যা যদি গুণ করে দাও তাহলে লসাগু গসাগু গুণফল আসতেছে না? 424, 12 দুগুণা 24। তার মানে দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে আমরা একটা সূত্র শিখলাম। আচ্ছা, আমি ক্লাসে যে ভুলে যেতে পারি, আমি বলে দিই যে যারা দীর্ঘ বছর নাফিসা, দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। হ্যাঁ,
লসাগু আর গসাগু গুণ করলে দুইটা সংখ্যার গুণফল পাওয়া যায়। সো যারা দীর্ঘ বছর বাংলা লিখো না, ইন্টারমিডিয়েটে পড়া বাংলা লিখো না, তারা যেটা করতে পারো, আমি যেটা করছিলাম, আমি হচ্ছে একটা তোমার রোল করা একটা খাতা কিনছিলাম। হ্যাঁ, রোল করা খাতা কিনে আমি প্রথমে আগে সরাসরি লেখা প্র্যাকটিস করছিলাম, সরাসরি ক খ এগুলো লেখা প্র্যাকটিস করছিলাম। তো ইউটিউবে একটা তোমার হচ্ছে যে চ্যানেল আছে, উনি হচ্ছে বনশ্রীতে হাতের লেখা শেখায়। ওনার নাম হচ্ছে, তুমি সুন্দর হাতের লেখা সার্চ দিলে বাবা, অ্যাডভান্স হ্যান্ড রাইটিং নামে একটা চ্যানেল পাবা। সুন্দর হাতের লেখা নামে সার্চ দিবা তোমার ইয়াতে ইউটিউবে, সুন্দর হাতের লেখা। হ্যাঁ, সুন্দর হাতের লেখা লিখে সার্চ দিলে উনি আবার 10 মিনিট স্কুলে তোমার একটা লেখালেখি কোর্স চালায়। বড়শ্রীতে ওনার একটা হাতের লেখার স্কুল আছে, ওখানে হাতের লেখা শেখায়। তো ওনার চ্যানেলটা আমি ভালোভাবে দেখছিলাম, ওখানের মধ্যে একদম উনি সরাই সরে সবগুলা বর্ণ কেমনে লিখতে হবে ওখানের মধ্যে উনি হচ্ছে যে তোমার টিপস দেয়, যে কলম না উঠাইয়া তুমি কিভাবে সরাই লিখবা, কিভাবে ক লিখবা, খ লিখবা, কলম না উঠাইয়া। তো ওই চ্যানেলটা আমি ভালো করে দেখছি, দেখে আমি এক দিস্তা কাগজ শুধু আমার সরে সরিয়া লিখছিলাম এবং ক খ লিখছিলাম এক দিস্তা পুরোটা। মোটামুটি 5-7 দিন লেখার পরে তখন একটা হাতের স্পিড আসছে, দীর্ঘদিনের জড়তা তখন কেটে গেছে। তো আমার ওনার এই চ্যানেলটা খুব ভালো লাগছিল, তোমরা ইউটিউবে ওনার চ্যানেলটা দেখতে পারো, যাদের বাচ্চা কাচ্চা আছে তুমি ওখান থেকে ওনার এখান থেকে হাতের লেখা শিখাইতে পারো। খুবই সুন্দর ওনার ইয়েটা, অ্যাডভান্স হ্যান্ড রাইটিং এরকম একটা চ্যানেল, খুব সম্ভবত সুন্দর হাতের লেখা সার্চ দিলে তুমি পেয়ে যাবা। এটা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার ইয়েতে চলে আসবে। হ্যাঁ, দীর্ঘদিন যেহেতু আমরা বাংলা ফন্ট লিখি না, সেই জন্য অনেক সময় লাগে। হ্যাঁ, দীর্ঘ বছর এটা হলো অনভ্যাসে বিদ্যার আসে, ওরকম আর কি, আমার তো অভ্যাস নাই সেই জন্য এরকম হয়েছে। বাট তুমি যদি এক সপ্তাহ প্র্যাকটিস করো সরাসরি ক খ লিখে এক সপ্তাহ, তাহলে এটা হয়ে যাবে। ওই চ্যানেলটা ফলো করতে পারো সবাই। আচ্ছা, আমরা আমাদের অঙ্কে চলে আসি। দুটি সংখ্যার গুণফল 3380, গসাগু হচ্ছে 13, সংখ্যা দুটির লসাগু কত? তো আমরা একটু আগে যে সূত্রটা পড়ছিলাম সেটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু গসাগু ইনটু লসাগু। তার মানে দুটা সংখ্যার গুণফল ইকুয়াল টু হচ্ছে লসাগু ইনটু গসাগু। তাহলে এখানে তুমি দেখে বুঝতে পারতেছো, আমরা যদি গুণফলকে গসাগু দিয়া ভাগ করে দেই, আমি যদি লিখি তাহলে কি লিখতে পারবো, আমাদের লসাগু সমান কত হবে? তো গুণফলকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো লসাগু, ভাইস ভার্সা। আবার আমাদের যদি লসাগু দিয়ে দিল গসাগু বের করতে বলতো, তখন আমরা সেম এভাবে ভাগ করে বের করে ফেলতে পারবো। অনেক করে ফেলছো 260। লসাগু গসাগু থেকে প্রশ্ন তোমরা বিসিএস ও পাবা, তারপরে নন ক্যাডার যত জব আছে তুমি ম্যাক্সিমাম জায়গার মধ্যে তুমি কিন্তু লসাগু গসাগুর অঙ্ক কিন্তু পাবা। হ্যাঁ, সবসময় পাবা এখানের মধ্যে। তুমি দুটো সাবজেক্ট যদি ভালো পারো, তুমি ম্যাথ আর ইংরেজি যদি পারো, তুমি চাকরিতে ইনশাল্লাহ পেয়ে যাবা, কোথাও না কোথাও পেয়ে যাবা, তোমার ঠেকতে হবে না কোথাও, শুধু ম্যাথ আর ইংলিশটা ভালো পড়তে হবে আর পরীক্ষা দিবা সব জায়গায়। দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 700, একটি সংখ্যা 275 আর সংখ্যাটি কত? একটু আমরা কুইকলি বের করে ফেলি তো দেখি। ও সেটা করতে একটু টোটাল লাগবে। হ্যাঁ, প্রাইমারিতে অ্যাপ্লাই করতে ভালো করছো, পরীক্ষা দিবা সব জায়গায়। যারা ঢাকা থাকো পরীক্ষা অ্যাপিয়ার করবা, যারা অন্য ডিস্ট্রিক্টে থাকো তারা চেষ্টা করবো পরীক্ষা দিতে। পরীক্ষা দিলে তুমি নিজে মহাকাবিল হয়ে যাবা, যে কি কি আসে সব বুঝবা। আমরা জানি দুটোর সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে একটা সংখ্যা 275 হলে অপসংখ্যাটা হলো লসাগু গসাগু, আমরা যদি 275 দ্বারা ভাগ করি, সো অপসংখ্যাটা চলে আসবে। সাবিনা 308, 308, মাইনাস 308। ওকে, আচ্ছা, আমি কালকে 11 দিয়ে ভাগ করা শিখেছিলাম, কে বলতে পারবে এটা কি 11 দ্বারা ভাগ যায়? ভাগ যায় কিনা 11 দিয়া? কি শিখেছিলাম 11-র জন্য? তো আমাদের 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার এই ঘরগুলো, তারপরে 2, 4, 6 এই ঘরগুলো। হ্যাঁ, বিয়োগফল যদি 0 হয় তাহলে এখানে 1 নাম্বার 3 নাম্বার কত, যোগফল হলো 7, আর আছে 2 নাম্বার, যোগফল 7, তার মানে অবশ্যই এটা 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এগুলোতে ঘাবড়ানোর আসলে কিছু নাই, তুমি বুঝতে পারছো এটা 11 দ্বারা ভাগ যাবে, তুমি ইজিলি বুঝতে পারতেছো। আর প্লিজ একটু তোমরা ক্যালকুলেশন গুলো একটু প্র্যাকটিস করবে বাসায় বসে বসে, কারণ তুমি ভাই যতই ম্যাথ ভালো পারো না কেন, প্র্যাকটিস না করলে তোমার কোনোদিন ক্যালকুলেশনে তুমি ফার্স্ট হতে পারবে না। ঠিক আছে, একটু সবাই বাসায় বসে বসে প্র্যাকটিস করো। অনেকে পাত্তা দিতে চাও না, গুরুত্ব দিতে চাও না,
তুমি হ্যাঁ তাসলিমে ভাগে টাইম লাগবে আমি জানি, তুমি একটু বাসায় প্র্যাকটিস করবে প্রচুর পরিমাণে, প্র্যাকটিস করলে সবই চলে আসবে। কতগুলি হিসাব এখানে তোমরা দেখো বইয়ের মধ্যে, এটা তুমি আবার কয়েকবার করে রিপিট করবা, কয়েকবার করে তুমি দেখবা তুমি টাইম কমাতে পারো কিনা। তো এইভাবে তোমরা টাইমটা করতে পারবা। বিশ্বের সেরা সেরা ফুটবলার ক্রিকেটার যাদেরকে দেখো, ওরা কিন্তু প্রচুর প্র্যাকটিস করে ওই ওর খেলাটা নিয়ে। ওই মেসি ক্রিস্টিয়ানোকে যদি দেখো, ওরা কিন্তু প্রচুর প্র্যাকটিস করে সেই মেইন খেলার আগে। তাহলে তুমি এখানে তুমি এক্সামিনি, তাহলে তোমাকে তো অনেক প্র্যাকটিস করতে হবে, তাই না? আচ্ছা, দুটো সংখ্যার অনুপাত হলো 3:4। তাতে গসাগু হচ্ছে 4 আর লসাগু কত। তো দুটোর অনুপাত যদি 3:4 হয়, আমরা যদি ধরি একটারে তোমার 3x, আর একটাকে ধরবো কত, 4x, কোন সমস্যা আছে? ধরা যাবে? আচ্ছা ধরা যাবে। তো যদি 3x আর 4x যদি ধরি, তাহলে বলো তো এই 3x আর 4x এর গসাগু কত? 3x আর 4x এর গসাগু কত বলো তো? গসাগু হচ্ছে x, তাই না? লসাগু কত বলো তো? লসাগু কত? লসাগু কমন আনকমন সবই নিতে হয়, তাই না? তাহলে x দুইটা কমন আছে, x নিলাম, তারপরে 3 আছে 4 আছে, কমন আনকমন সবই নিতে হয়, তাহলে 3 4 12, 12x হচ্ছে লসাগু, x হলো গসাগু। তাহলে অঙ্ক শেষ না? x এর মান কি দেয়া আছে? x এর মান দেয়া আছে, তাই না? সো এগুলো আমরা চাইলে অত্যন্ত দ্রুত গতিতে আমরা মাত্র 10 থেকে 15 সেকেন্ডে অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। সো লসাগু তাহলে কত হলো? 4 12। মূলধনে বুঝো নাই? ওকে। আচ্ছা মূলধন না এটা বুঝছো কিনা যে আমরা একটা 3x আর 4x ধরছি অনুপাত থেকে, হ্যাঁ? তাহলে একটা সংখ্যা 3x, একটা যদি 4x হয়, এদের গসাগু কত? গসাগু মানে শুধু কমন উৎপাদকটা নেই, রাইট? শুধু কমনটা নেই আমরা, তো কমনটা নিচ্ছি, তাহলে x। আর 3x আর 4x এর লসাগু যদি আমরা বের করতে হয়, ধরো একটা সংখ্যা 3x, একটা হচ্ছে 4x, লসাগু আমরা কেমনে বের করি? লসাগু বের করি আমরা কমন গুলোও নেই উৎপাদক, আনকমন গুলোও নেই, তাই না? তাহলে এখানের মধ্যে আমাদের 3 এখানে আছে ওখানে নাই, নিতে হবে, কমন আনকমন সব নিতে হবে। 4 এখানে আছে আবার ওখানে নাই, তাহলে 4ও নিতে হবে। এক্স দুই জায়গাতে আছে, তাহলে আমরা একটা নিতে হবে, রাইট? এইভাবে তো আমরা ছোটবেলা শিখছিলাম লসাগু করা, তাই না? এক্স যদি স্কোয়ার থাকতো তাহলে স্কোয়ারটা নিতাম আমরা। তাহলে লসাগু হলে 12x। এটা বুঝতে পারছো কিনা? এটা বোঝা গেছে? So, এটা যদি বোঝা যায়, তাহলে তোমার আমরা ধরলাম গসাগু হচ্ছে এক্স, লসাগু হলো 12x। তো গসাগু মান তো দিয়ে দিছে, 4 মান দিয়ে দিছে, এক্স এর মান দিয়ে দিছে 4, তাহলে লসাগু 12x সমান কত হবে? তাহলে 12 × 4 হবে, তাহলে 48। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যালো, ভালো আছেন? মাইক্রোফোন গুলো একটু অফ রাখো প্লিজ। করো তো একটু, তবে করো তো। তবে করো। ওকে। সো দুটোর গুণফল হচ্ছে 1536। তাহলে লসাগু যদি হয় 96, তাহলে গসাগু হচ্ছে 1596, 36/96। আর তোমরা যদি একটু চেষ্টা যদি করো মুখোমুখি হিসাব করার জন্য, তুমি হিসাব আসলে চাইলে করা যায়। যেমন আমরা ধরো এখানের মধ্যে আমাদের হচ্ছে যে 1536/96, হ্যাঁ? এখন হ্যাঁ তুমি ছোট ছোট করে ভাগ করে করতে পারো। আর তুমি এটা দেখে বুঝতে পারতেছো একটা জিনিস, যে এখানে যেহেতু 1536 আর এখানে হলো 100 কাছাকাছি একটা সংখ্যা, তাইলে আমাদের হয় 15 বার নাহলে 16 বার, তাই না? কারণ বড়টা ধরি, 16 বার আগে যদি ধরি, যদি 100 হইতো, এখানে যদি 100 যদি হইতো, তাহলে এখানে কত হইতো? এখানে এখানে 1600 হইতো, তাই না? তাহলে এখানে তো 100 না, এখানে 96 আছে, মানে 4 কম আছে। তাহলে 4 যদি কম থাকে, তাহলে 16 বারে 4 16 64 কম, 1600 থেকে 64 গেলে ঠিকই 1536 হয়, তাই না? তো মুখোমুখি চালে করা যায়, তোমাকে একটু মাথা খাটাতে হবে। এবং এই জিনিসটা হলো অভ্যাসের ব্যাপার, যদি তুমি একটু অভ্যাস করো তাহলে তুমি পারবা সেগুলো। অনুপাতের ম্যাথটা বোঝো নাই না এটা? ওকে। আচ্ছা আমি আরেকবার একটু বোঝাচ্ছি। আচ্ছা দেখো, অনুপাত যদি বলে এরকম 3:4,
একটা সংখ্যা যদি আমরা 3x ধরি তাহলে আরেকটাতে 4x, তাই না? তো একটা যদি 3x আর একটা 4x হয় তাহলে গসাগু কত এদের? গসাগু শুধু কমন উৎপাদক গুলো নেই, তাই না? শুধু কমন উৎপাদকটা নেই, তাহলে এদের গসাগু হচ্ছে x, রাইট? আর লসাগুর মধ্যে আমরা কমন আনকমন সবই নেই। লসাগুর মধ্যে আমরা 3ও নিব, 4ও নিব, আবার x দু জায়গায় কমন আছে, x ও নিব। তো লসাগু হলে 12x। গসাগু x এর মান দিয়ে দিছে না? মান 4। তাহলে গসাগু x এর মান যদি 4 দিয়ে দেয় তাহলে লসাগু 12 × x, তাহলে 12 × 4 তাহলে 48 হয়ে গেল। আচ্ছা মনে হয় না এখানের মধ্যে আমাদের এখন এরকম তোমার তো পরীক্ষা তো এটা আসবে না, তুমি এরকম নিজে নিজে অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এরকম এটা তার পরীক্ষা তোমার আসবে না। জাস্ট আমি যেটা বললাম যে এরকম আমরা অনেকগুলো আমরা একটা এস্টিমেট করতে পারি যে এখানের মধ্যে এটা কত হইতে পারে, তাই না? এখন তুমি যদি এখানে 100 হইতো, এখানে ধরো এখানে যদি 100 হইতো, 100 থাকলে তাহলে তুমি 100 কে 16 দ্বারা যদি গুণ দিতা তাহলে কত হইতো? 1600 হইতো, রাইট? 100 কে তুমি 16 দ্বারা গুণ দিতা তাহলে 100 ইন্টু 16 তাহলে কত হইতো তোমার? 1600 হইতো, রাইট? আচ্ছা এখানে আছে কত? 96। 96 আছে, তাহলে 96 কে যদি তুমি 16 দ্বারা গুণ দাও তাহলে 96 100 চেয়ে কত কম? 4 কম, তাই না? তাহলে 464 কম হবে। 1600 চেয়ে 64 কম তো 1536। তাহলে মুখে মুখে করা যায় যে 16 বার হবে এটা। এগুলো অনেকগুলো দেখলে বোঝা যায়, তাই না? কিন্তু হুবহু এটা পরীক্ষা আসবে না, এটা তোমাকে মুখস্থ করে আসলে খুব একটা ফায়দা হবে না। এটা তো পরীক্ষা আর কোনোদিনও আসবে না, যে একবার চলে আসছে। তোমাকে বাকিগুলো তোমার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, যে আমরা জানি না পরীক্ষা কোনটা আসবে। এরকম তো তোমার এটা তো পসিবল। এটা কোনো বই, তুমি খায়রুল ভাই বলো, জামশেদ ভাই বলো, ওই উৎপল ভাই বলো, যত ভাই বলো, কোনো ভাইয়ের অঙ্ক পরীক্ষা কমন আসবে না রে ভাই, নতুন অঙ্ক আসবে। সেই জন্য এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ মনিয়া বলো। এটা তো আসবে, এটা তাই করে আসবে, অঙ্ক আসবে না কমন। আচ্ছা, তো এটা একটু সবাই আনসার দিয়ে ফেলি তো, সবাই আনসার দিয়ে ফেলি। প্র্যাকটিস করতে করতে বসে যাবো, দ্রুত এটা আনসার দিয়ে ফেলি সবাই। সবাই একটা আনসার দিয়ে ফেলি। এই তোমরা কয়েকজন আছো মেন মানে বসে থাকো, কোনো আনসার আনসার দাও না। তোমরা কি আসলে বুঝো নাকি বোঝো না সেটাই আমি বুঝি না। হয় বলবা ভাই বুঝছি না, লেবু বুঝি নাই, একটা তো বলবা। তার মানে আমরা খুব আহ আমরা একটা অঙ্ক যতটা সহজ মনে করি বাস্তবে ততটা সহজ নাও হইতে পারে, তাই না? দেখছি আমাদের মধ্যে কিন্তু 3টা গ্রুপে ভাগ হয়ে গেছে, কেউ বলছে 24, কেউ 48, কেউ 96, তাই না? দেখছো আমরা কিন্তু খুব সহজ অঙ্ক ভাবছিলাম এটাকে, কিন্তু আমরা নিজেরা কি হয়ে গেছে এখানের মধ্যে আমরা 3 ভাগে ভাগ হয়ে গেছে, 24 কে 48 কে 96 কে আর 12 আসছে মনে হয়। আচ্ছা, সো তার মানে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে, তাই না? ওকে, এই জন্য আমি বলছি একটা আনসার দিয়ে দিতে সবাইকে। দুটো সংখ্যার অনুপাত যদি 4:6 হয় তাহলে একটা সংখ্যা ধরলাম আমরা 4x আর একটা ধরবো আমরা 6x। এখন আমাকে বলো 4x আর 6x এই দুজনের গসাগু কত? তাহলে গসাগু 4 আর 6 এর গসাগু হচ্ছে 2, আর এক্স আর এখানে এক্স তো কমন আছে, তাহলে গসাগু হলো 2x, রাইট? এবার আসি আমরা লসাগু। লসাগু লসাগু কত হবে? কত হবে? এটা আনসার দাও, লসাগু কত হবে? 24x বকুল। কেন আরো ছোট, আরো কি ছোট কিছু নাই? আরো ছোট আছে না? 12x আরো ছোট, তাই না? 4 আর 6 লসাগু কত? 4 আর 6 12, তাই না? 4 আর 6 লসাগু 12 না? তাহলে শেষ। তাহলে আমাদের 2x সমান যদি হয় আমাদের 4, x সমান কত? 2। x সমান 2 হইলে লসাগু হলো আমাদের 12 × 2 = 24। বুঝতে পারছি সবাই? আমরা কে কোন জায়গায় ভুল করছি আমরা সবাই খেয়াল করছি? এক্সাম হলে সব উত্তেজিত হয়ে এরকম ভুল করে দিতে পারি, তার মানে খুব সহজ অঙ্ক কমন আসবে। কিন্তু আমরা অবশ্যই পদার সম্মুখে পা কাটা যাবে না, কমন অঙ্ক ভুল করা যাবে না। কমন অঙ্ক ভুল করা যাবে না। হ্যাঁ ভাস্কর বলছে 2 3 করলে ইজি। তৃপ্তি x সমান তো 4 বলো না, গসাগু সমান 4 বলছে, তো গসাগু তো এখানে 2x।
তৃপ্তি, আমাদের আগের অঙ্কটার মধ্যে গসাগু ছিল এক্স, তুমি যেটা প্রশ্ন করছো আগের অঙ্কটার মধ্যে গসাগু ছিল এক্স, এক্স সমান 4, এখানে গসাগু হচ্ছে আমাদের 2x। হ্যাঁ, 2x সমান হচ্ছে এখানে আবার আমাদের 4। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের যদি তোমার এরকম পারা জিনিস ভুল করলে যেটা হয় কনফিডেন্সও কমে যায়, আর তোমার হচ্ছে যে পরীক্ষার এরকম হবে কিছু পারা জিনিস ভুল, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে সবসময়। হ্যাঁ, ওকে। এখন আসলে আমরা যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের লসাগু কিভাবে বের করব? ভগ্নাংশের লসাগু বের করতে বলো বা গসাগু বের করতে বলো? ধরো বের করতে বলো লসাগু, যদি বের করতে বলো ভগ্নাংশের লসাগু, তাইলে উপরে যে থাকে সেটা লসাগু বের করবা। সো লবগুলার লসাগু বের করবা। আর যদি গসাগু বের করতে বলে তাহলে উপরেরটার গসাগু বের করবা। সো লবগুলার গসাগু বের করবো। হ্যাঁ, তাহলে বাকিটা উল্টা। তাইলে হরগুলার উল্টাটা, হরগুলার গসাগু বের করবো, আর এখানে লবগুলার লসাগু বের করবো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, যেটা বের করতে বলবো সেটা উপরে, যেটা বের করতে বলবে লবগুলার সেটা বের করবো আমরা। লসাগু বের করতে বলে লবগুলার লসাগু, গসাগু বের করতে বলে লবগুলার গসাগু, আর হরগুলার উল্টাটা। তাহলে এটা একটু আমরা দ্রুত করে ফেলি তো, 5/3, 4/1 আর 3/2। এটা লসাগু বের করে ফেলি তো একটু। কয়েকজন করে ফেলছে অলরেডি 6। ওকে, আনোয়ারের 60 আসছে, সাবিনার সাবিয়ার 60 আসছে। আচ্ছা, 60 কি বসলো? তাহলে আমাদের 3, 1 এবং 2 এর লসাগু, তাই না? তাহলে 3, 1 এবং 2 এর লসাগু হচ্ছে কত? 6। আর 5, 4, 3 এদের মধ্যে কমন কিছুই নাই, তাহলে এদের লসাগু হচ্ছে আসলে 1। তাহলে রেজাল্ট হচ্ছে 6। আচ্ছা, দুটো সংখ্যার সমষ্টি বলছে তোমার 12 আর গসাগু হচ্ছে 4, সংখ্যা দুটি কত? আমরা জানি গসাগু মানে দুজনের মধ্যে সাধারণ গুণনীয়ক, তাই না? আচ্ছা, আমরা দুটো সংখ্যা যদি লিখি এরকম, একটা সংখ্যা লিখলাম আমরা, হ্যাঁ এটা মুখোমুখি করা যায়, আর জান্নাতুল মুখোমুখি করে বলছে এমনি মুখোমুখি করা যায়। একটা সংখ্যা যদি 4x হয়, একটা যদি হয় 4y, তাইলে পরে এদের গসাগু কত বলো তো? এটা 4x, একটা 4y, তাহলে এদের গসাগু কত হবে? এটা 4x, একটা 4y, তাহলে এদের গসাগু কত হবে? এদের গসাগু হচ্ছে 4, রাইট? সারওয়ার বলছে 1, মেজামিন বলছে 2। মেজামিন, গসাগু বলতে গরিষ্ঠটা নিতে হবে, কারণ 4 আর 4-এর মধ্যে গরিষ্ঠ তো তোমার 4ই আছে, তাই না? 2 তুমি ছোটটা কেন নেবা খামাখা? 2 তো দুজনের মধ্যে কমন আছে, 2 কেন নিবা তুমি? বড়টা নিবা, তাই না? 4 আর 4-এর গসাগু হচ্ছে 4। সো আমরা যদি গসাগু দেওয়া থাকে, তাহলে দুটোর সংখ্যা ধরার ক্ষেত্রে যেটা করবো, একটা এক্স একটা ওয়াই রাখবো, তাহলে দুটার মধ্যে আমরা গসাগুটা লাগাই দিব, তাহলে হয়ে গেল আমাদের শর্ত সাপেক্ষে। তাহলে আমরা এই গসাগু যদি 4 হয়, একটা সংখ্যা দিলাম আমরা 4x, একটা সংখ্যা দিলাম আমরা 4y, হয়ে গেল। তাহলে আমরা এই সত্য কাজে লাগালাম। পরের সত্য আসি, বলতে সংখ্যা দুটোর সমষ্টি হচ্ছে 12। তাহলে প্রশ্নের মধ্যে বলতে পারবো যে 4x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে 4 কমন নেই, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত আসবে আমাদের? তাহলে x প্লাস ওয়াই সমান আসবে কত? 3। ওকে, তাহলে x প্লাস ওয়াই সমান যদি 3 হয়, ওকে, এখানে যেহেতু এদের গসাগু হচ্ছে যে 4, গসাগু আসলো 4, তাহলে সংখ্যা দুটো এদের সমষ্টিও রাউন্ড ফিগার আর গসাগু রাউন্ড ফিগার, তাহলে x প্লাস ওয়াই মানে অবশ্যই কি আসবে? পূর্ণ সংখ্যা আসবে, রাইট? অবশ্যই পূর্ণ সংখ্যা আসবে। তাহলে যদি x প্লাস ওয়াই পূর্ণ সংখ্যা হয়, এবং ধনাত্মক সংখ্যা তো বটেই, তাই না? ধনাত্মক সংখ্যা তো বটেই, x প্লাস ওয়াই মান কত হওয়া পসিবল? x এবং y মান কত হওয়া পসিবল? দুটো যোগ করলে 3 আসবে, তাহলে হয় হবে 1 2, নাহলে হবে 2 1, রাইট? হয় 1 2 হবে, নাহলে 2 1 হবে। তাছাড়া বুঝো নাই।
এখানে এক্স প্লাস ওয়াই সমান 3 আমরা বুঝছি কিনা, এক্স প্লাস ওয়াই সমান 3। আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো, আমি এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এ পর্যন্ত যদি বোঝা যায়, এখন আমরা এই যে লসাগু গসাগু যে বাইর করি এগুলা, এই যে লসাগু গসাগু যে আমরা বাইর করতেছি, এগুলো কি সংখ্যা বাইর করতেছি, ধনাত্মক না ঋণাত্মক সংখ্যা? সব ধনাত্মক সংখ্যা তাই না? নেগেটিভ কোন হিসেব নিকেশ এখানের মধ্যে আমরা কিন্তু নাই এখানের মধ্যে। আচ্ছা, এরপরে এদের গসাগু দেখো তুমি পূর্ণ সংখ্যা, আবার সমষ্টি পূর্ণ সংখ্যা, এটা থেকে আমরা প্রাইমারি আইডিয়া করতে পারতেছি এখানের মধ্যে এক্স এবং ওয়াই দুটো অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে। এটা আইডিয়া করা যাচ্ছে কিনা? পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক, ঋণাত্মক কিছু নাই এখানের মধ্যে। তাহলে যদি এক্স এবং ওয়াই দুজন পূর্ণ সংখ্যা হয় এবং ধনাত্মক হয়, এক্স প্লাস ওয়াই সমান 3 হয়, তাহলে এক্স এবং ওয়াই মান কত কত হতে পারে? হইতে পারে 1 2, নাহলে হতে পারে 2 1। এটা ছাড়া কোনো ওয়ে আছে? এটা ছাড়া আর কোনো ওয়ে নাই তাই না? তাহলে এক্স এবং ওয়াই মান যদি এক্স এর মান হলো 1, ওয়াই মান যদি 2 হয়, তাহলে কত হবে? এটা হবে 4, এটা হবে 8। আর 2 1 যদি হয়, তাহলে এটা হবে 8, এটা হবে 4। তাহলে যেমনে করো না কেন এটা হবে 4 এবং 8। এখন আসো, প্রিলির জন্য আসলে এত হিসাব নিকাশ করার কিছু নাই। প্রিলির জন্য কি করবা এগুলা? প্রিলির জন্য অপশন টেস্ট করে দিবা। প্রিলির জন্য তুমি হিসাব নিকাশ তুমি করতে পারলে ভালো, কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো তোমার যদি অপশন টেস্ট করে রেজাল্ট মিলে যায়, তাহলে তুমি খামাখা তুমি কেন হিসাব নিকাশ করবা? হ্যাঁ, বড় সংখ্যা ঝামেলা হতে পারে, তবে যদি সেরকম ঝামেলা হয় তাহলে তোমাকে এডিশনাল তথ্য দিবে এখানের মধ্যে বের করার জন্য। লাস্ট পার্টটা বলতেছে, তো তোমার যদি এক্স প্লাস ওয়াই সমান যদি 3 হয়, তাহলে হইতে পারে এক্স ওয়াই মান হইতে পারে এক্স এর মান 1, ওয়াই মান 2, অথবা হইতে পারে এক্স এর মান 2, ওয়াই মান 1। এটা ছাড়া কোনো কিছু হইতে পারে? এটা অন্য কোনো কিছু পসিবল না। এক্স এর মান যদি 1 হয়, তাহলে এই মানটা হলো 4, ওর মান হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 8। অথবা এক্স এর মান যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে 8, ওয়াই মান হলো 1, এটা হচ্ছে 4। বুঝতে পারছো আসিফ? তো যদি এর চেয়ে বড় সংখ্যা দেয়, তাহলে তোমাকে অবশ্যই তেমন কোনো ক্লু দিবে। এমন কোনো প্রবলেম নিশ্চয় তোমাকে দিবে না যেটা তোমার কোনো ক্লু নাই। ক্লুলেস কেন দিবে এখানের মধ্যে? তো এখানের মধ্যে মোদ্দা কথা হচ্ছে তুমি এগুলো হিসাব নিকাশ করার কোনো দরকার নেই। তুমি এগুলো করে দিবা, অপশন উত্তরগুলো দেখবা যে কোনটা হিসাব কিতাবের মধ্যে মিলতেছে, যেটা হিসাব কিতাবের মধ্যে মিলতেছে সেটাই অ্যান্সার। ঠিক আছে? যেমন এম কঠিন আমি একটা কথা বলি, এটা একটা 17তম বিসিএস এর একটা অঙ্ক। হ্যাঁ, তো প্রথমে আমি আগে এটার মূল নিয়মটা দেখাচ্ছি। তাহলে দুটো সংখ্যার গসাগু যদি 12 হয়, তুমি সংখ্যা দুটো কত ধরতে চাও? দুটো সংখ্যার গসাগু হচ্ছে 12, কত ধরতে চাও দুটো সংখ্যা? না তারপর মিলবে এটা। দুটো সংখ্যার গসাগু যদি 12 হয়, তাহলে কত ধরতে চাও? এটা 12x 12 হয় তাই না? ওকে, একটা ধরলে তুমি 12x, একটা ধরলে তুমি 12y। ওকে, স্পেস যেমন 24 আর 12, তাই না? এক্স ওয়াই ধরতে বলছি আমি তোমাকে। এক্স ওয়াই ধরলে তুমি গসাগুটাকে দুজনের মধ্যে কমন ফালাইলা তাই না? একটা এক্স ওয়ালা ধরলা, একটা ওয়াই ওয়ালা ধরলা, যাতে ডিফারেন্ট দুটো সংখ্যা পাইলা তুমি। ওকে, এটা ধরে নিলাম প্রথমে। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে এদের বিয়োগফল হচ্ছে 60। তাহলে তুমি প্রথম সমীকরণ লিখতে পারবা যে 12x মাইনাস 12y ইকুয়াল টু 60। তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে? 12 কমন নাও, হ্যাঁ 12 কমন নাও, তাহলে সে 12 কমনে 60 কে ভাগ করে দাও, তাহলে 5 হয় তাই না? এটা একটা শর্ত। এরপর আসো, যে দূরের সংখ্যার লসাগু বলছে তোমার 2448, তাহলে 12x আর 12y লসাগু কত? 12x আর 12y লসাগু কত? তাও কমেন্টে লিখো। নীলুফা আমি মারি ফেলবো একদম, 144 বলে। কঠিন কঠিন চিন্তা করতে, শুধু কঠিন কঠিন চিন্তা করার সময়। 12x আর 12y লসাগু হচ্ছে 12x y। 12 লসাগু কত? 12 লসাগু কত? 12 লসাগু কত? 12 লসাগু তো 12 তাই না? তুমি মানে আমরা ঠান্ডা মাথায় একটা চিন্তা করি আমরা তাই না? তুমি টুক করে আমরা গুণ করি কেন? কেন গুণ করে দিব? উৎপাদক না মিললে না গুণ করে দিব, উৎপাদক মিললে আমরা কেন গুণ করবো? এই তোমরা কি নাকি তোমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে 12 লসাগু বা 144? হ্যাঁ, ডাইরেক্ট গুণ করে দিচ্ছে। শোনো, বিশেষ পরীক্ষায় খুব সহজ অঙ্ক আছে, পদার্থ আমাকে পাকাটা যাবে না। তাহলে 12x y, 12x y সমান কত দেয়া আছে? 2448।
তাইলে আমরা এখান থেকে পাচ্ছি শুধু এক্স ওয়াই ইকুয়াল টু পাচ্ছি, তাইলে তোমার 24 কে ভাগ করলে 12 দিয়া 2, 4 নামালাম যায় না, 0, 48, তো 4 12 48। তাই কি কি সমীকরণ পাচ্ছি আমরা? সমীকরণ পাচ্ছি আমরা একটা, যে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 5, আর একটা হচ্ছে এক্স ওয়াই সমান 204। এক্স ওয়াই সমান হচ্ছে তোমার 204। তাহলে আমরা কি করতে পারি এখানের মধ্যে? আমরা ওই যে ছোটবেলায় যে আমরা প্রতিস্থাপন নিয়ম করছিলাম, তাই না? কি করতে পারি, যে 1 নম্বর সমীকরণ থেকে এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসায় দিতে পারি। 1 নম্বর সমীকরণ থেকে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা 5 যোগ ওয়াই। তাহলে এখানে আমরা বসাতে পারি এক্স এর মান, যে 5 যোগ ওয়াই, তারপরে ওয়াই ইকুয়াল টু 204। এখন তুমি হচ্ছে যে হিসাব করো, যে 5 ওয়াই যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 204। তো তুমি এটাকে বামে আনো, মিডল টার্ম করো, মিডল টার্ম করে দুটো উৎপাদক পাবা, দুটো মান তুমি পেয়ে যাবা। আচ্ছা, এখন পিএসসি এরা কি জানো না যে তোমার যে এটা এত বড় অঙ্ক, এটা অনেক কাগজ লাগবে, কাগজে দেওয়া হয় না? পিএসসি কি জানে না এটা? জানে কিনা? হ্যাঁ, তাহলে অনেকে সিস্টেমে করবে, রাইট? অনেক করবে এটা। হুম, তো পিএসসি তো জানে সেটা, তার মানে পিএসসি নিশ্চয়ই আমার কোনো ক্লু রাখবে যে তোমার। তো এখন দেখো এটা প্রশ্নটার আমি একটু অপশন গুলো বলি, দেখি অপশন দেখে বলতে পারে কিনা। অপশন ক হচ্ছে 104, 204। অপশন খ হচ্ছে 104, 144। অপশন 3 হচ্ছে 104, 244। ঘ হচ্ছে 144, 204। তুই কোন জায়গা বুঝো নাই? আচ্ছা, তুমি সিস্টেমটা বুঝতে পারলে, রেকর্ডটা একবার দেখি না, তুমি বুঝে ফেলছি তো? ওকে। তো এখন তোমার যে লোক তোমার হচ্ছে যে যে লোক গসাগু দিয়ে, না আমি তো এখানের মধ্যে ধর 3টে শর্ত যদি মিলাই, যে গসাগু হবে 12, বিয়োগফল হবে 60, লসাগু হবে 2448। আচ্ছা, মেজাম বলছে অপশন, মেজাম এটা দুটো পার্থক্য কত? এটা পার্থক্য দুটো 100, তাই না? বাদ, তাই না? বিয়োগফল 60 মিলতে হবে। এটা পার্থক্য তো 40, বাদ, হওয়ার কোনো চান্স নাই। এটা হওয়ার কোনো চান্স নাই। এটা হওয়ার চান্স আছে কিনা জানি না, শুধু একটা শর্ত মিলছে, একটা শর্ত মিলছে শুধুমাত্র। যেহেতু অন্য কোনোটা উত্তর হচ্ছে না, তাহলে এটা ডেফিনেটলি আনসার, তাই না? তার মানে এই বিসিএস যারা পার্টিসিপেট করছে, ওদের মধ্যে অনেকে হয়তো এই হিসেব নিকেশ করা শুরু করে দিচ্ছে, তাই না? তো যে হিসেব নিকেশ করছে, তাহলে ওর হচ্ছে তোমার, তাহলে আমরা বলতে পারি যে সে একটু কম চালাক, না? একটু কম চালাক, এটা বলতে পারি। অঙ্ক হয়তো ভালো করতে পারে, বাট একটু কম চালাক। কারণ এত লম্বা চওড়া হিসেব করে কি তুমি আনসার করতে পারবা? তো যেগুলো তোমার এরকম লম্বা চওড়া টাইপের, ডেফিনেটলি একটা ক্লু থাকবে, যে তুমি এটা ডেফিনেটলি ইজিলি সলভ করার ক্লু থাকবে এখানের মধ্যে। তুমি কোনটা বুঝো নাই? আমরা যেটা হিসাবটা আসছিল, যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 204 বলছিলাম, এটাকে তুমি বামে নিয়ে আসো, ওয়াই স্কোয়ার মানে 204। হ্যাঁ, এখন এটাকে তুমি 204কে তুমি পক্ষান্তর করো, তাহলে কত? 170, 17 আর 15, সরি 17 আর 12। তাহলে তুমি যদি ধরো এটা 17y মাইনাস 12y মানে 204, তো তুমি এখন কমন নাও, একটা মান আসবে 17, মানে 17, একটা মান আসবে শুধু 12। তো মানে 17 তো কখনো ইয়ে হবে না, আনসার হবে না। প্রশ্ন বুঝো নাই? প্রশ্নটা আচ্ছা, প্রশ্নটা তাহলে আবার একটা রিপিট দেখি নিও। অপশন টেস্ট বলছিলাম আমি, এখানে 3টা জিনিসে কি হইতে হবে? মিলতে হবে। তো একটা জিনিস দেখে ডিসকার্ড করে দেওয়া যাচ্ছে। আমি তো প্রথমে চোখ বুলাইলাম, প্রথম চোখ বুলাইলাম, ধরে ফেলতে হবে যে আমাকে বলছে দুটার সংখ্যার বিয়োগফল হলে 60 হইতে হবে, তাই না? গসাগু হইতে হবে 12, লসাগু হইতে হবে 2448। তো এখন দেখো, এটার মধ্যে কি বিয়োগফল দুইটা 60 আছে? নাই, তাহলে এখানে তো নগদে বাদ, এইটাও নগদে বাদ হয়ে গেছে এখানের মধ্যে। এটা পার্থক্য হলো 40, এটা পার্থক্য হচ্ছে 100, এটা পার্থক্য হচ্ছে তোমার 140। তাহলে এই 3টা তো নগদে বাদ হয়ে গেছে। আমি কি বুঝতে পারছো এবার? আচ্ছা, এটা পরীক্ষা আসবে না, যেটা একবার চলে আসছে। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে অনেক লম্বা চড়া অঙ্ক থাকতে পারে, কিন্তু সে অঙ্কটা তুমি রেজাল্টের জন্য কোনো ক্লু থাকবে। তো এই ক্লুটা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে, যে ক্লুটা কি আছে এখানের মধ্যে। ঠিক আছে? লম্বা অঙ্ক থাকলে অবশ্যই ক্লু থাকবে। তো আমরা 3এর সংখ্যা লিখলাম, 3 5 7।
এদেরকে আমরা কোন ধরনের সংখ্যা বলতে পারি? মৌলিক, যৌগিক, কোন ধরনের সংখ্যা হতে পারে এরা? প্রাইম নাম্বার, তাই না? তিনজনে মৌলিক সংখ্যা। তো আমি এই দুজনের গুণফল নিলাম, তো গুণফল হচ্ছে আমাদের 3 5 15, আর এই দুজনের গুণফল নিলাম 5 7 35। আচ্ছা, তাহলে 15 এর দুটো উৎপাদক হচ্ছে 3 এবং 5, আর 35 এর দুটো উৎপাদক হচ্ছে তোমার 5 এবং 7। তো এই 15 আর 35 এই দুজনের মধ্যে কমন উৎপাদক কোনটা? তাহলে 5, তাই না? 15 আর 35 এর গসাগু কত? 15 আর 35 এর গসাগু কত? গসাগু কত? গসাগু ওইটাই হবে, তাই না? দুজনের মধ্যে যেহেতু আমরা তিনটাই মৌলিক সংখ্যা নিচ্ছি, যেহেতু তিনটাই আমরা মৌলিক সংখ্যা নিলাম, ওই সংখ্যাগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো উৎপাদক নাই, সো আমরা 15 আর 35 এর মধ্যে কমন তো 5ই আছে, তাই না? তো 5 হচ্ছে এদের গসাগু। ওকে, তাহলে পরে আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা যেরকম তিনটা যদি মৌলিক সংখ্যা নিচ্ছি, মৌলিক সংখ্যা কথাটা কেন বলতেছি? কারণ এদের নিজেদের মধ্যে কোনো কমন কোনো উৎপাদক কোনো কিছু নাই। তাহলে তিনটা মৌলিক সংখ্যা যদি নেই, তাহলে এদের প্রথম দুটার গুণফল আর শেষ দুটার গুণফল, তাহলে প্রথম দুটার গুণফল এবং শেষ দুটার গুণফল, এই দুটা গুণফলকে আমরা যদি গসাগু করি দুটা গুণফলে, তাহলে কি পাওয়া যাবে? মাঝখানের সংখ্যাটা পাওয়া যাবে। আমার সাথে একমত তোমরা? দুটার গুণফলকে আমরা যদি গসাগু করি তাহলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, একমত, রাইট? ওকে, তাহলে মাঝখানের সংখ্যাটা যদি আমরা পাই, ধর মাঝখানের সংখ্যা বের করলাম, তাহলে দুইটা গসাগু হচ্ছে 5, তাহলে মাঝখানের সংখ্যাটা পেয়ে গেলাম 5। তাহলে মাঝখানের সংখ্যাটা যদি আমরা 5 পাই, যদি মাঝখানের সংখ্যাটা যদি আমরা 5 পাই, তার প্রথম সংখ্যাটা কেন বের করব? ওই যে দুটার গুণ, বুকলে আগে বলতাম। আচ্ছা, আমরা প্রথম তিনটা মৌলিক সংখ্যা নিলাম 3 5 7, তো 3 আর 5 এর গুণফল কত? 15, আর 5 7 গুণফল হচ্ছে 35। না, আমি তোমাকে উল্টো একটা কথা যদি বলি যে বলো তো 15 আর 35 এর গসাগু কত? যদি প্রথমে তিনটা মৌলিক নিছি, দুইজনের মধ্যে কমন কিছু নাই তিনজনের মধ্যে, তার মানে 15 আর 35 এর মধ্যে এই 5 ছাড়া অন্য কোনো কিছু কমন থাকা পসিবল না। তার মানে এই 5 হচ্ছে এই দুজনের গসাগু। ক্লিয়ার বুকগুলো এবার? তার মানে আমরা যদি এরকম তিনটা মৌলিক সংখ্যা নিই, সো প্রথম দুটার গুণফল আর শেষ দুটার গুণফল, এই দুটো গুণফলে যদি গসাগু বের করি তাহলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যাচ্ছে আমাদের, তাই না? তো মাঝখানের সংখ্যাটা যদি পাওয়া যায় আর দুটো গুণফল যদি দেওয়া থাকে, তাহলে প্রান্তে দুটার মান বের করা যাবে না? যাবে। তো মাঝখানেটা যদি 5 হয় আর প্রথম দুটো গুণফল দিচ্ছে 15, তাহলে আরেকটা 3 হবে, তাই না? আর মাঝখানেটা 5 আর দুটার গুণফল হচ্ছে 35, তাহলে পরেরটা হলে 7, তাই না? বের করা যাবে এভাবে। ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে এটা আনসার দাও। এটা যদি বুঝে থাকো তাহলে এটা আনসার দাও। আমরা একটা ব্রেকে যাবো এরপরে। নিশাত 7 11 13। ওকে, রাইট। সো আমরা যেটা বলছে প্রথম দুটার গুণফল 91 আর শেষ দুটার গুণফল 143, তার মানে আমরা যদি 91 আর 143 এর গসাগু বের করে ফেলতে পারি, আমরা একটা ইউক্লিডের মেথডে গসাগুটা একটা বের করে ফেলি, অনেকে ভুলে যেতে পারি আমরা। সো ইউক্লিডের মেথডে আমাদের গসাগু বের করার সিস্টেমটা ছিল যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগশেষ শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ প্রক্রিয়াটা চালাতে থাকবো। তাহলে আমরা এখানে 91 কে 91, তাহলে থাকলো 52 ভাগশেষ হয়ে গেল। এই ভাগশেষটা হয়ে যাবে আবার ভাজক, আর আগের যে ভাজকটা ছিল সেটা হয়ে যাবে ভাজ্য। এটা এখন ভাজি করবো আমরা। তাহলে 52 কে 52, তাহলে থাকলো 39। এখন এই ভাগশেষটা আবার হয়ে যাবে ভাজক,
ভাজি করবো কাকে, 52 আবার ভাজি করবো, তো 39 একে 39, তাহলে হয়ে গেল 13, 13 হয়ে যাবে আবার ভাজক, ভাজি করবো কাকে, 39 কে ভাজি করবো, তাহলে 3 13 39। তার মানে এই যে 13 দিয়ে ভাজি করার কারণে মিলে গেছে, 13 হচ্ছে কি গসাগু, ছোটবেলা আমরা শিখছিলাম এগুলা। তাহলে যারা ভুলে গেছে তারা আবার প্র্যাকটিস করতে হবে। গসাগু হচ্ছে দুজনের মধ্যে 13, তাহলে এই 13টা হচ্ছে কি মাঝখানের সংখ্যা, তাহলে আমরা মাঝখানের সংখ্যাটা আমরা পায়ে গেছি। তো আমাদের বলছে যে প্রথম দুইটার গুণফল হচ্ছে 91, আর পরের দুটার গুণফল হচ্ছে 143। তো আমরা মাঝখানেটা পেয়ে গেছি, কত মাঝখানেটা, সেটা হচ্ছে 13। তাহলে মাঝখানেটা যদি 13 হয়, তাহলে আমাদের প্রথম দুটো গুণফল যদি 91 বলছে, তাহলে কত, 7 91। আর পরের দুটো গুণফল যদি 143 বলছে, তাহলে 11 ইন্টু 13 এগুলো 143, তারপর 11, তাহলে তিনটা সংখ্যা হলো 7, 13 এবং 11। আমরা একটা ব্রেক নিচ্ছি, আমরা ফিরবো ঠিক 10টা বেজে 20 মিনিটে।